বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে ক্লাস শুরু করছি অ্যাসাইনমেন্টের উপরে। আশা করি সবাই ভালো আছেন। আমরা অ্যাসাইনমেন্ট 4 6 উইকেট এসএসসি 2001 সাল, হ্যাঁ, এখানে আমরা আলোচনা করছি ম্যানেজমেন্ট, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার উপরে। 6 উইকে আমাদের দুইটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, একটা ফিনান্স আর একটা ম্যানেজমেন্টের উপরে। ফিনান্সের ভিডিওটা আমি দিয়েছি, দেখে নিয়েন। এখন আলোচনা করছি ব্যবস্থাপনার, মানে ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা, কোড 278। আমাদের চ্যানেল ইলমা বুকশেলফ, এখানে ফিনান্সের ভিডিওটা আপনি পাবেন। কেন্দ্রীয় ব্যাংক, অ্যাসাইনমেন্ট নম্বর 4, অধ্যায় দ্বিতীয় অধ্যায় ব্যবস্থাপনার নীতির উপর দিয়েছে। প্রশ্ন শিরোনাম হচ্ছে কি, একজন আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা নির্ভর করে ব্যবস্থাপনার নীতিগুলোর সঠিক প্রয়োগের উপর, কথাটি যথাযথ মূল্যায়ন করতে। এটা শিরোনাম। আর প্রশ্ন হচ্ছে ক, ব্যবস্থাপনার নীতির ধারণা। খ, ব্যবস্থাপনার মূলনীতি বা আদর্শ। 14টা নীতি আছে। গ, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতিমালা। ঘ, ব্যবস্থাপকের দক্ষতা বিচারে আধুনিক ব্যবস্থাপনা ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতির বিশ্লেষণ। অর্থাৎ এখানে দেখেন, এখানে আধুনিককে আমরা জানি হেনরি ফয়েল, আর বৈজ্ঞানিক হচ্ছে টেইলর, FW টেইলর। এইটার বিচার করে আলোচনা করতে হবে। আচ্ছা, আমরা আসতেছি একটা একটা করে। হ্যাঁ, তারপর আমরা আমাদের এই প্রশ্নগুলো তাহলে একটা কাভার পেজে দিলে ভালো হয়। এই শিরোনামটা দেখেন, এই পেজে দিলে ভালো হয়। আলোচ্য বিষয়সমূহ লিখলাম, এখানে শিরোনামটা এইটা লিখলাম। তো ক খ প্রশ্ন যেগুলো আছে আমাদের, এই প্রশ্নগুলো সব এইখানে লিখে ফেলব। তারপর তাহলে এই পেজে সব কিছু থাকলে একটা গ্ল্যান্স আপনার সুবিধা হবে, এই পেজটাতে সব কিছু থাকলে। ঠিক আছে? আচ্ছা, কারণ একটা গ্ল্যান্স সব প্রশ্ন শিক্ষক দেখতে পারবেন, শিক্ষকও লাভবান হবেন। আচ্ছা, এবার আসুন আমাদের, হ্যাঁ, প্রথম ব্যবস্থাপনার নীতির ধারণা প্রশ্নটা আলোচনা করব। তার আগে আমি অ্যাসাইনমেন্টটা নিয়ে একটা আলোচনা করছি। সম্পূর্ণ অ্যাসাইনমেন্টটা নিয়ে একটা আমরা আলোচনা করব। দেখেন, আমাদের ব্যবস্থাপনার নীতির ধারণা, এটা ক নাম্বার আলোচনা করতে বলেছে। এর থেকে মূলনীতি আসছে। মূলনীতিতে দুই রকম মূলনীতি আছে, একটা আধুনিক ব্যবস্থাপনার নীতি আর একটা বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতি। আধুনিক ব্যবস্থাপনা নীতি মানে খতে আলোচনা করতে বলছে। আধুনিক ব্যবস্থাপনা নীতি হচ্ছে কি, 14টা নীতি আছে। এগুলো সার্বজনীন, এগুলি আবিষ্কার করছে হেনরি ফয়েল। আর ধারাবাহিকভাবে এগুলো আলোচনা করতে বলছে। আর বৈজ্ঞানিক ব্যবস্থাপনা নীতি হচ্ছে 4টি। এটা আবিষ্কার করছে FW টেইলর, উনি এই নীতির প্রবর্তক। হ্যাঁ, এখন তাহলে খতে এটা, গতে এটা আলোচনা করতে বলছে। আবার এই দুইটা মিলে ব্যবস্থাপনার দক্ষতা বিশ্লেষণ করতে বলছে দুই নীতিতে, আধুনিক এবং বৈজ্ঞানিকের নীতিতে। ঘ নাম্বারটা আমাদেরকে আলোচনা করতে বলছে। এটা ব্যবস্থাপনার দক্ষতা, ব্যবস্থাপকের দক্ষতা। আমরা এখন, হ্যাঁ, প্রথম প্রশ্ন কি, ব্যবস্থাপনা নীতির ধারণা। দেখেন, এই ব্যবস্থাপনা নীতির ধারণা, প্রথম প্রশ্ন ব্যবস্থাপনা নীতির ধারণা। কপি না হওয়ার জন্য, বা কপি অনেক সময় বাতিল হয়, বা বিভিন্ন ধরনের লেখার জন্য আপনাকে আমি বিভিন্ন ধরনের অল্টারনেটিভ দিয়েছি। দেখেন, এটা কীভাবে আমরা আলোচনা করতে পারি। প্রথমে, ব্যবসা প্রতিষ্ঠানের যাবতীয় কার্য সুষ্ঠু ও শৃঙ্খলভাবে সম্পাদিত হয় ব্যবস্থাপনার নীতি ও কলা কৌশল প্রয়োগের মাধ্যমে। তো ডট ডট দিয়ে আপনি লেখা শুরু করতে পারবেন। অথবা সাধারণত কোনো বিশেষ কার্য সম্পাদনের পথ নির্দেশনাকে নীতি বলে। অন্যভাবে বলা যায়, নীতি হচ্ছে একটি বিবৃতি যা স্থান ও কাল ভেদে সার্বজনীনভাবে প্রয়োগ করা সম্ভব হয়। তো ডট ডট, অথবা উদাহরণ দিয়ে শুরু করতে পারবেন। এটা উদাহরণ দিচ্ছি। ইলমা বুটিক্সে ভিন্ন ভিন্ন কর্মদক্ষতা সম্পন্ন 15 জন লোক কর্মরত আছে। তাদের কাজ নির্দিষ্ট করা নেই। প্রত্যেক কর্মী
সব ধরনের কাজ করে থাকে। কর্মীদের কাজ পরিমাপ, বিক্রয় ইত্যাদি ক্ষেত্রে সমস্যা হয়। বুটিক্সের মালিক ইলমা বেগম লক্ষ্য করলেন যে কিছু কাজে কিছু লোক অন্যদের চেয়ে বেশি দক্ষ। তিনি কাজের দক্ষতা অনুসারে কর্মীদের কাজ বিভক্ত করার সিদ্ধান্ত নেন। তাহলে কাজগুলো ভাগ করে দিচ্ছে তাহলে উপরোক্ত ঘটনায় ইলমা বেগম সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে নিয়ম অনুসরণ করছেন তা ব্যবস্থাপনার একটি নীতির অন্তর্ভুক্ত, যার নাম কার্য বিভাগের নীতি। তাহলে একটা নীতি এটা। তারপর নীতি বলতে আমরা সংজ্ঞাটা লিখতে পারবো, ওই নীতি বলতে একটু আগে বললাম, একটু সংজ্ঞাটা লিখতে পারবেন। তারপর তাহলে আমরা এই জিনিসগুলো দিয়ে আলোচনা করতে পারি, মাঝখান দিয়ে লিখার মাঝখান দিতে পারি। ব্যবস্থাপনা নীতির কিছু বৈশিষ্ট্য, এই ব্যবস্থাপনা নীতিকে চিত্র আকার দেখালাম। একটি মৌলিক ও প্রতিষ্ঠিত বিবৃতি। ব্যবস্থাপনা নীতি একটা সার্বজনীন, এটা একটা দিক নির্দেশনা স্বরূপ, বাস্তবসম্মত বিবৃতি, তত্ত্ব নির্ভর এটা। তাহলে মোটামুটি আমরা এটা পেয়েছি। এই ধরনের করে আমরা স্টার্ট করতে পারবেন। তাহলে বিভিন্ন চিন্তাভাবনা থেকে এগুলো লিখতে পারবেন। আচ্ছা, নেক্সট প্রশ্ন আসছে ব্যবস্থাপনার মূলনীতি ও আদর্শসমূহ। খ, ব্যবস্থাপনার মূলনীতি বা আদর্শসমূহ ধারাবাহিকভাবে লিখতে হবে। 14টা নীতি আছে। এই 14টা নীতি আপনি ধারাবাহিকভাবে লিখতে হবে। এই নীতিগুলো কার আমরা জানি, হেনরি ফয়েলের, মনে রাখবেন। হেনরি ফয়েল এই নীতিগুলো আবিষ্কার বলেছেন, 14টা নীতি। আচ্ছা, একটু ভূমিকা দিবেন। এটা আর আগে আমি আপনাকে একটা কথা, বই পড়তে হবে সবাইকে। আগে বইটা ভালোভাবে চ্যাপ্টারটা পড়ে নেবেন, তারপর আমার প্রশ্নটা লিখতে থাকবেন, অ্যাসাইনমেন্টে লিখবেন। 14টা নীতি আমি এখানে সংক্ষিপ্ত একটা চিত্র আকারে দেখাচ্ছি। কার্য বিভাগ বা বিশেষায়ন, কর্তৃত্ব, দায়িত্ব, এই চিহ্ন ধারাবাহিক আসতে হবে। শৃঙ্খলা, আদর্শের ঐক্য, নির্দেশনার ঐক্য, বই থেকে বাকিগুলো দেখে দিবেন। উদ্যোগ, একতায় বল, এগুলো আপনার চিত্রগুলো বই থেকে এভাবে এই সিস্টেমে দিবেন। শেষে এটা প্রথম দিকে হবে, এটা কিন্তু শেষে থাকতে হবে। এভাবে একটা ছক করে বক্স করলে আপনার জিনিসটা সুন্দর লাগবে দেখতে। তারপরে সংক্ষিপ্ত ব্যাখ্যা, প্রত্যেকটা নীতির 14টা নীতির 3-4 লাইন করে ব্যাখ্যা করবেন। কি ধারাবাহিক হতে হবে, কিন্তু কোনোটা এদিক সেদিক হতে পারে না, ধারাবাহিক লিখতে হবে। কারণ প্রশ্ন কী বলছে, ধারাবাহিক 14টা নীতি। এই কার্য বিভাগ, এর 2, 3, 4 এখানে উদাহরণ দিতে পারবেন। উদাহরণের জন্য আমি আপনাকে টেকনিক শিখে দিচ্ছি। একটা বিভিন্ন আপনাদের উদ্দীপক আছে না, বোর্ড কোয়েশ্চেনের বিভিন্ন উদ্দীপকটা চাইলে এখানে উদাহরণ দিতে পারবেন। প্রত্যেকটা উদাহরণ দিতেও পারেন, নাও দিতে পারেন, দিলে ভালো। এভাবে পয়েন্টগুলো লিখলেন। লিখার পরে এবার আসেন 5 নম্বর পয়েন্ট, নির্দেশনার ঐক্য। মনে করেন এটা এখানে একটা উদাহরণ আমি নমুনা দিচ্ছি, দেখেন। নির্দেশনাকে আমি সাজাচ্ছি, লিমিটেড 20% উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতিষ্ঠানের সব বিভাগের কর্মকর্তারা একই লক্ষ্যকে সামনে রেখে অধস্তনদের পরামর্শ ও নির্দেশনা দেন। ফলে কাজের ক্ষেত্রে জটিলতা না থাকায় লক্ষ্য পূরণ সহজ হয়। তাহলে আপনি এই উদাহরণ একটা দিলেন নির্দেশনার, আপনি এভাবে বিভিন্নভাবে দিতে পারবেন। বিভিন্ন পয়েন্টে উদাহরণগুলো দিতে পারবেন। তো 6 নাম্বার বই থেকে দেখে নেবেন। 9 নাম্বার জোড়াময় সিকেল নীতি, আমি একটা চিত্র দিয়েছি এখানে। জোড়াময় সিকেল নীতি বোঝাচ্ছে কি, উপর থেকে নিচে সকল স্তর লোকরা এক স্টেপ বাই স্টেপে কাজ করবে নির্দেশন অনুযায়ী। এই দেখেন সিইও, এই বিভাগ, এদের দুজনের মধ্যে যোগাযোগ থাকবে, এদিকে থাকবে, এটা এদিকে থাকবে। উপবিভাগ যোগাযোগ, তারপর কর্মনায়ক মানে 4র্থ শ্রেণীর কর্মচারী, এটাও কর্মনায়ক, দুজনের মধ্যে যোগাযোগ থাকবে। তারপর 10, 11, 12, 13, 14 এগুলো পয়েন্ট থেকে দেখে নেবেন। আমি বইও পাবেন। উপসংহার দিবেন, শব্দটা লিখবেন না, কিন্তু উপসংহার লিখবেন এখানে। এটা বলে শেষ করতে পারবেন। তাহলে কিন্তু আমি আবার বলছি ধারাবাহিকভাবে লিখতে হবে 14টা নীতি। আচ্ছা, নেক্সট প্রশ্ন আমাদের গ নাম্বার প্রশ্ন কি, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা নীতিমালা। এই বৈজ্ঞানিক ব্যবস্থার নীতিমালা। বৈজ্ঞানিক ব্যবস্থা কে করেছে সেটা আমরা জানি, FW টেইলর, মনে রাখবেন ওনার। 4টে নীতি আছে, 4টে নীতি দিবেন। ভূমিকা দিবেন একটু করে। সংজ্ঞাটা একটু পরে আমি দেখাই দিচ্ছি। এই সংজ্ঞাটা মনে করেন এখানে দেখাচ্ছে বৈজ্ঞানিক সংজ্ঞাটা, একটু এখানে দেখেন। সংজ্ঞা, বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা, বিচার বিশ্লেষণ,
ও সুপরিকল্পিত রীতিনীতির মাধ্যমে প্রতিষ্ঠানের শ্রম ও উৎপাদন বাড়ার কৌশলকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বলে। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বলে। এটা একটা প্রথমে দিলে সুন্দর হয়। এই প্রথমে সংজ্ঞা দিলেন। তারপর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হচ্ছে এফ.ডব্লিউ. টেইলর। 4টি নীতি আছে। 1, প্রত্যেক কার্য সম্পাদনের সনাতন পদ্ধতির পরিবর্তে বৈজ্ঞানিক পদ্ধতির প্রবর্তন করেন। এক নম্বর পয়েন্ট। একটু বর্ণনা আমি নমুনা হিসেবে দেখাচ্ছি, দেখেন। প্রাতিষ্ঠানিক মূল লক্ষ্য অর্জনের জন্য সনাতন পদ্ধতির পরিহার করে বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার করা উচিত। যেমন একটা উদাহরণ দিচ্ছে এখানে, উদাহরণ দিতে বলেছি, কিন্তু উদাহরণ দিলে ভালো আর কি। আচ্ছা, তারপর দেখেন শ্রমিকদের টিপসই বাতিল করে, মানে আগে টিপসই দিত ওরা বিভিন্ন কাজে বেতন নিতে বা মনে করেন প্রবেশ করার সময় টিপসই দিত, বাতিল করে শ্রমিকদের জন্য নির্দেশ কার্ড প্রণয়ন অথবা ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি। এটা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি। হ্যাঁ, তারপর ডট দিয়ে লেখা শুরু করতে পারবেন, আরও কিছু আছে। একটা আমি উদাহরণ দিলাম এখানে। 2 নম্বর পয়েন্ট, বৈজ্ঞানিক পদ্ধতিতে শ্রমিক কর্মী নির্বাচন ও প্রশিক্ষণ উন্নয়ন। এটা আপনি কিছু পয়েন্ট লিখবেন। তারপর দেখেন এফ.ডব্লিউ. টেইলর শ্রমিকদের প্রাতিষ্ঠানিক অর্থাৎ পড়াশোনার উপর গুরুত্ব না দিয়ে শ্রমিকদের ব্যক্তিগত দক্ষতার উপর গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ এই ক্ষেত্রে শ্রমিকদের পড়াশোনাকে গুরুত্ব না দিয়ে শ্রমিকদের কাজের দক্ষতার উপর গুরুত্ব দিয়েছিলেন। তারপর ডট 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 ডট। হ্যাঁ, আর এবার নিজে থেকে লিখবেন। আমি জাস্ট হালকা একটু স্টার্টিং কিছু দিয়েছি। নেক্সট 3 নম্বর পয়েন্ট, ব্যবস্থাপনা ও কর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করা। তার বই থেকে আপনি লিখবেন এটা। 4 নাম্বার, আমি বারবার সমাধান সংকেতগুলো দিচ্ছি এখানে। 4, ব্যবস্থাপনা ও কর্মীদের মধ্যে দায়িত্ব কর্তব্যের সুষ্ঠু বণ্টন করা। হ্যাঁ, কর্তব্য দায়িত্ব একটি অপরটির সাথে নিবিড়ভাবে জড়িত। এদের মধ্যে ভারসাম্য বা সমতা বিধান করা না হলে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন বাধাগ্রস্ত হয়। ডট 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 দিয়ে আপনি দেবেন। হ্যাঁ, তারপর উপসংহার দিয়ে শেষ করে দেবেন। আচ্ছা, মোটামুটি আমরা এটা শেষ করলাম। এখন করব ঘ নাম্বার আমরা। আচ্ছা, এখন আসেন ঘ, শেষ কোয়েশ্চেন। ব্যবস্থাপকের দক্ষতা বিচারে আধুনিক ব্যবস্থাপনা ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতি বিশ্লেষণ। অর্থাৎ একজন ব্যবস্থাপকের দক্ষতার মধ্যে আধুনিক ব্যবস্থাপনা মানে হেনরি ফেল, আর বৈজ্ঞানিক ব্যবস্থাপনা এফ.ডব্লিউ. টেইলর এদের নীতি বিশ্লেষণের মাধ্যমে ব্যবস্থাপকের দক্ষতা কীভাবে উন্নতি হয় সেটাই এখানে বোঝানো হয়েছে। আলোচনার বিষয়। প্রথম ভূমিকা দিবেন, একটু বইতে পাবেন। তারপর প্রত্যেকটা পয়েন্টে 5-6 লাইন লিখবেন। এ দেখেন 1 নাম্বার কারিগরি দক্ষতা একটা পয়েন্ট, 5-6 লাইন লিখবেন প্রত্যেকটা পয়েন্টে। আচ্ছা, আমরা এখানে উদাহরণ সহ দিতে বলেছে, 4টি পয়েন্ট লিখতেছি আমরা। কারিগরি দক্ষতা দেখেন, আমি কীভাবে শুরু করছি এটা নমুনা দেখাচ্ছি। কার্য সম্পাদনে যে বিশেষ পদ্ধতি, কলা, কৌশল বা যন্ত্রপাতি ব্যবহৃত হয় তা সঠিকভাবে ব্যবহার করাই হলো কারিগরি দক্ষতা। যেমন যন্ত্র ব্যবহারের জন্য জ্ঞান, কোম্পানির হিসাব সংরক্ষণ বা উদ্বৃত্তপত্র তৈরির জ্ঞান ইত্যাদি কারিগরি দক্ষতা। কারিগরি জ্ঞান নিম্ন স্তরের নির্বাহীদের জন্য খুবই প্রয়োজন। প্রত্যেক ব্যবস্থাপকের জন্য কারিগরি দক্ষতা একটি বিশেষ এবং অপরিহার্য দক্ষতা হিসাবে, মানে একটি বিশেষ দক্ষতা, এখানে দক্ষতা একটি বিশেষ অপরিহার্য দক্ষতা হিসাবে বিবেচিত। আচ্ছা, কোনো প্রতিষ্ঠানের সফলতা অর্জনের পিছনে উক্ত প্রতিষ্ঠানের কারিগরি দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখান থেকে যে আমি ধরুন লিখছি, এটা তাহলে আপনি উপরেও দিতে পারবেন, উপরে স্টার্টিং এখানে দিতে পারবেন, আবার এগুলো নিচে দিতে পারবেন, অর্থাৎ উপরে নিচে লিখে মোটামুটি একটা চেঞ্জ করে লিখে ফেলতে পারবেন। আচ্ছা, নিজে বুঝে বই থেকে নিয়ে কিছু লিখতে পারবেন। আচ্ছা, নেক্সট পয়েন্ট এবার আমরা দেখাবো কি এখানে
এই কারিগরি দক্ষতার মধ্যে আধুনিক ব্যবস্থাপনা বৈজ্ঞানিক ব্যবস্থাপনার প্রয়োগটা দেখাচ্ছে কীরকম দেখেন, এইটাই এখানে মূল আলোচ্য বিষয় ছিল। এই কারিগরি দক্ষতার অর্জনের ক্ষেত্রে আধুনিক ব্যবস্থাপনার নীতির থেকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতি বেশি প্রয়োগ হয়েছে, অর্থাৎ কারিগরি দক্ষতার মধ্যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বেশি ব্যবহার হয়েছে। তাছাড়াও একজন ব্যবস্থাপক আধুনিক ব্যবস্থাপনার নীতি প্রয়োগ করেও কারিগরি দক্ষতা অর্জন করতে পারে। আচ্ছা, নেক্সট পয়েন্ট 2 নাম্বার, মানবীয় দক্ষতা। এই বই থেকে কিছু লিখবেন, ডট ডট আমি রাখছি খালি, আমি এখানে মূল পয়েন্ট এখানে এটাই আপনারা সমস্যা হবে সেটাই আমি আলোচনা করতেছি। দেখেন, এই ক্ষেত্রে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা ও কর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করা হলেও শ্রমিক কর্মীদের মত প্রকাশের সুযোগ নেই। কোথায়? মানবীয় দক্ষতার মধ্যে। অর্থাৎ বৈজ্ঞানিক ব্যবস্থাপনার ক্ষেত্রে শ্রমিক কর্মীদের সৌহার্দ্য সম্পর্ক আছে ঠিক, কিন্তু মত প্রকাশের কোনো সুযোগ নেই। 3 নাম্বার, কল্পনা সংক্রান্ত দক্ষতা। ডট ডট এখানে আপনি বই থেকে লিখবেন। আধুনিক ব্যবস্থাপনার পাশাপাশি FW টেইলর তার বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতিতে একজন ব্যবস্থাপক কল্পনা সংক্রান্ত দক্ষতা কীভাবে অর্জন করবেন তা বর্ণনা করেছেন। নেক্সট 4 নাম্বার পয়েন্ট শেষ, সমস্যা অনুধাবনের দক্ষতা। অর্থাৎ একটা কি সমস্যাগুলো বিশ্লেষণ করার অনুধাবনের দক্ষতা থাকতে হবে। এটা আপনি বই থেকে পাবেন। হ্যাঁ, আমি জাস্ট যেটা পারবেন না সেটা আমি লিখতেছি এখানে। হ্যাঁ, সাধারণত উচ্চস্তরের ব্যবস্থাপকদের এ ধরনের দক্ষতা বেশি মাত্রায় থাকা বাঞ্ছনীয়। এ ধরনের এখানে দক্ষতা হবে, এ ধরনের দক্ষতা বেশি মাত্রায় থাকা বাঞ্ছনীয়। তবে বৈজ্ঞানিক ব্যবস্থাপনায় দক্ষ শ্রমিক কর্মীদের নিয়ে কার্য সম্পাদনের কথা বলা হলেও নির্বাহী উন্নয়নের কথা বলা হয়নি। এই ক্ষেত্রে ব্যবস্থাপকদের দক্ষতা উন্নয়নে আধুনিক ব্যবস্থাপনার নীতির গুরুত্ব অধিক। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন 4টা পয়েন্ট। হ্যাঁ, তারপর আপনি উপসংহার দিয়ে শেষ করে দিবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে আমাদের মূল কথা হচ্ছে কি 4টা পয়েন্ট আছে: কারিগরি দক্ষতা, মানবিক দক্ষতা, কল্পনা সংক্রান্ত দক্ষতা, সমস্যা অনুধাবন দক্ষতা। এই 4টা পয়েন্টে আমরা আলোচনা করবো কি এখানে কি আধুনিক ব্যবস্থাপনা বেশি লেগেছে নাকি বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বেশি লেগেছে, প্রয়োগ হয়েছে, সেটাই আমরা এখানে আলোচ্য বিষয় ছিল। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন। আমার চ্যানেল ইলমা বুকশেলফ, এই চ্যানেলটিকে সবাই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ, ভালো থাকুন।